হঠাৎ করে মশার কামড়ের মতো হাতের কবজিতে ব্যথা পাওয়ার ফলে আমার চোখ দুটো খুলে যায়। চোখ খুলে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি একটা রুমের মধ্যে শুয়ে আছি। বুঝতে পারছি না আমি কোথায় আছি। আমি হালকা করে উঠতে যাব, এমন সময় আমার হাতের সাথে কি যেন একটা বাড়ি খায়, যার ফলে সাথে সাথে সেটা ফ্লোরে পড়ে যায়। যেটা আমার হাতের সাথে বাড়ি খেয়েছিল সেটা মনে হয় একটা গ্লাস। গ্লাসটা ফ্লোরে পড়ার কারণে একটা বিকট ধরনের শব্দ হয়। শব্দ হওয়ার সাথে সাথেই রুমের মধ্যে একটা লাইট জ্বলে ওঠে, আর একজন দৌড়ে আমার কাছে আসে। যে আমার কাছে আসলো তাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ নয়, সে হলো একজন নার্স। নার্সকে দেখে তো আমি একেবারে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম, কারণ এটা আমি কখনো ভাবতে পারিনি। কারণ নার্স এখানে কিভাবে আসবে? আর তার থেকে বড় কথা হলো, আমি এখন কোথায় আছি? কোথায় আছি আমি? হ্যাঁ, এটা তো আমি নিজেও জানি না। চারপাশে হালকা করে চোখ বুলিয়ে নিলাম। বুঝতে পারলাম আমি এখন একটি হসপিটালের রুমের বেডে শুয়ে আছি। আমাকে উঠতে দেখে নার্সটা চলে গেল। এরপর সে একজন ডক্টরকে নিয়ে আবার রুমে প্রবেশ করলো। ডক্টর আমাকে দেখে বলতে লাগলো, এখন আপনার কেমন লাগছে? "আহ, জি, ভালো লাগছে তো, কিন্তু আমি এখানে কি করে এলাম?" আপনাকে একজন ভদ্রলোক এখানে এনে ভর্তি করিয়ে দিয়ে চলে গেছে। তিনি কোথায় ভাই? আর আমি এখন কোথায় আছি? এটা কোন জায়গা? আরে আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে সব বলছি। তাড়াতাড়ি বলুন, আমি এখানে এসেছি কি করে? আর এটা কোন জায়গা? আপনি এখন সিলেটে আছেন, আর আপনাকে একজন ভদ্রলোক নদীর কিনারায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছে। তিনি আপনাকে আমাদের হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে গেছে, আর আপনাকে আমি চিনি। আচ্ছা, আমি তো সবই বুঝলাম, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? কি যে বলেন আপনি, যে একজন আর্মি ক্যাপ্টেন। আমি যে আর্মি, এটা আপনি কিভাবে জানলেন? আমি তো কখনো কাউকে বলিনি যে আমি আর্মির ক্যাপ্টেন, বা আমাকে তো কখনো কোনো খবরেও বা টেলিভিশনেও দেখা যায়নি। আপনার ওয়ালেট থেকে আপনার পরিচয় জানতে পেরেছি। আর আপনি কি জানেন কতদিন পর জ্ঞান ফিরেছে? না তো, কদিন পর আমার জ্ঞান ফিরেছে বলুন তো? আর আপনি কি জানেন কতদিন পর জ্ঞান ফিরেছে? কি? এতদিন আমি অজ্ঞান ছিলাম? এতদিন আমার কোনো খোঁজখবর ছিল না? আমি বাঁচবো কি মরবো তা আপনারা কেউ জানতেন না? আজকে 2 মাস 21 দিন পর আপনার জ্ঞান ফিরল। হুম। আচ্ছা, আমি আপনাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি। আপনি আর একটু রেস্ট করুন, তারপর সব ঠিক হয়ে যাবে। ওকে ডক্টর। আর হ্যাঁ, আমি যে আর্মি এটা কিন্তু আপনি অন্য কাউকে জানাবেন না, বা অন্য কারোর সাথে কথা বলেও শেয়ারও করবেন না, ঠিক আছে? কারণ আমি একটা গোপন মিশনে গিয়ে সেখান থেকে আহত হয়ে এসেছি। না, আমি কাউকে জানাইনি। আপনার অবস্থা দেখে আমি বুঝেছিলাম আপনাকে কেউ পেছন থেকে মাথায় করেছিল। ভাগ্য ভালো যে আপনার স্মৃতিশক্তি ঠিক আছে। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন। হুম ডাক্তার। আর হ্যাঁ, যত টাকা আমার বিল হয়েছে, আমার আমার ওয়ালেটে কার্ড আছে, সেখান থেকে নিয়ে আপনি বিলটা পরিশোধ করে নেবেন। আপনি আগে সুস্থ হন, তারপর। আচ্ছা, আমার ঠিক হতে আর কতদিন সময় লাগবে? বেশি দিন না, এখন আপনি 2-1 দিন রেস্ট নিন, তাহলে ঠিক হয়ে যাবে। আর আপনার পুরো শরীর ঠিক হয়ে যাবে। ওকে ডক্টর। এরপর ডক্টর বলল যে এখন রাত 3টা বাজে, 8টা 9টার দিকে আপনার ঘুম ভাঙবে, তখন আপনি খাবার খাবেন। এখন খাওয়া যাবে না। এই বলে ডক্টর চলে গেল। এরপর ডক্টর আবার এসে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল, আর সাথে সাথে আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম। পরের দিন সকাল 9:30টার দিকে ঘুম থেকে উঠলাম। এরপর হালকা কিছু খেয়ে নিলাম। বসে বসে ভাবছি সবুজ সহ বাকি সদস্যদের কথা। তারা এখন কেমন আছে? মা বাবা কেমন আছে? তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে? কর্নেল ফাহাদ আর কর্নেল সবুজ স্যার আমাকে কি মনে রেখেছে? এইসব ভাবছি। এমন সময় ডক্টর চলে আসলো। এখন আপনার কেমন লাগছে? হুম, ভালো লাগছে। আমি আজকেই চলে যেতে চাই। আরে আরে, একটু রেস্ট করুন না। না হলে যদি সমস্যা হয় তখন কি হবে? আরে না, আমার আর কিচ্ছু হবে না। এবার আমি ঠিকই আছি। ওকে, আপনার ইচ্ছা। আমার ওয়ালেটটা কই? আর আপনারা আপনাদের বিল নিয়ে নিয়েছেন তো? সবাই ঠিক আছে। আপনাকে আপনার ওয়ালেট, আপনার ড্রেস দিতে বলেছে। হুম। এরপর আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে, মানে ওই যে আর্মির ড্রেস আর হাবিজাবি যেগুলো ছিল আমার কাছে, সেগুলো নিয়ে হসপিটালে বিল মিটিয়ে দিলাম। এরপর চলে আসলাম
বাহিরে। একটা জিনিস বুঝলাম না, আমাকে যে এখানে নিয়ে এসেছিল সে কই? যাই হোক, আমি বাইরে এসে একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে বাসে উঠে পড়লাম চট্টগ্রামের উদ্দেশ্যে। এবার ওদেরকে আমি চিনতে পারছি। এবার ওদেরকে আমি যে কি করব তা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। দেশের রক্ষক হয়ে ওরা কিভাবে এই কাজগুলো করতে পারে? ওদের কি এইসব কাজ করতে একবারও বিবেকে বাঁধলো না? হ্যাঁ, ওরা কি এই দেশের মানুষ না? এ দেশে কি ওদের পরিবার পরিজন থাকে না? তাহলে ওরা কিভাবে এইসব করতে পারলো? যাই হোক, এবার ওদেরকে বোঝাবো দেশ রক্ষক হয়ে দেশের সাথে বেইমানি করলে কি হয়। এসব ভাবতে ভাবতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি চট্টগ্রামে বাস কাউন্টারে এসে পৌঁছাই। এরপর সেখান থেকে সোজা ক্যাম্পে চলে যাই। আজকে শুক্রবার হওয়ার কারণে বেশি একটা কেউ ক্যাম্পে আসেনি। তারা নিজেদের কামরায় ভালো রয়েছে, ওখানে থাকে প্রতি শুক্রবার করে। তাই আমি সোজা কর্নেল স্যারের কোয়ার্টারে চলে আসলাম। সেখানে গিয়ে কলিং বেলটা বাজালাম। একটু পর আন্টি এসে দরজা খুলে দিলেন। তিনি আমাকে দেখে অবাক হয়ে বলল, আরে টিপু যে, তুমি বেঁচে আছো? হুম আন্টি, বেঁচে আছি। কেমন আছেন আন্টি আপনারা? আর ফাহাদ স্যার কোথায়? স্যার কি ঠিক আছে? সবাই আছে, তুমি আগে ভেতরে আসো। হুম, আসছি। এরপর আমি ভিতরে চলে গেলাম। আন্টি আমাকে সোফাতে বসতে বলে কই যেন চলে গেল। আমি বসে আছি, এমন সময় কর্নেল সবুজ স্যার চলে আসলো নিজে। সে তো আমাকে দেখে অবাক হয়ে গেল। তিনি তাড়াতাড়ি আমার কাছে এসে বলতে শুরু করলেন, টিপু, তুমি বেঁচে আছো? তোমার কিছু হয়নি তো? হুম স্যার, বেঁচে আছি। আর স্যার আপনি কেমন আছেন? আর সবুজ স্যার কেমন আছে? আপনারা সবাই ঠিক আছেন তো? হুম, আমরা সবাই ঠিক আছি। তুমি ভালো আছো তো? তোমার কিছু হয়নি তো? একদম ঠিকই আছে স্যার। আর আমাকে নিয়ে এখন চিন্তা করবেন না। এবার আমি ওদেরকে সবাইকে ধরে ফেলবো। ওদেরকে চিনে ফেলেছি আমি। টিপু, আমি তো ভেবেছিলাম তুমি আর বেঁচে নেই। স্যার, ওইসব কথা বাদ দিন তো। এখন বলুন, জয় আর আমার সাথে যারা ওই বাকি মিশনটা কমপ্লিট করতে গিয়েছিল তারা কোথায়? আর ওদের খবর? ওরা কি সবাই ঠিকভাবে পৌঁছেছে? তারা ঠিক আছে তো? ওখান থেকে একমাত্র তুমি ছাড়া আর কেউ হয়তো বেঁচে নেই। ওরা বেঁচে আছে নাকি মারা গেছে তা আমরা জানি না। আচ্ছা স্যার, সমস্যা নেই। এবার আমি ওদের সবগুলোকে এক এক করে ধরে ফেলবো। স্যার, আমি কি এখনই আর্মিতে জয়েন হয়ে আছি? হুম, তুমি এখনও আর্মিতে আছো, তবে তুমি আর ওই মিশনটা নিয়ে কোনো প্রকার কাজ করতে পারবে না। ওইটা আমি ক্লোজ করে দিয়েছি। স্যার, এটা আপনি কি করছেন? আমি এখন সবই জানি কে ওইসব কাজ করেছে। ওই চোরাকার বাড়ির পিছনের মূল হোতাকে বা ওদের দলনেতাকে, এটা আমি জানতে পেরেছি। এবার আমি ওদেরকে ওদেরকে নিজের হাতে শাস্তি দেব। সরি টিপু, আমি আর কিছুই করতে পারবো না। এখন বলো তো, সেদিন কি হয়েছিল? স্যার, সেদিন আমি এরপর আমি স্যারকে সব কিছু খুলে বললাম। সেদিন কি কি ঘটেছিল, আমি কি কি প্ল্যান নিয়ে গিয়েছিলাম, সব কিছু স্যারকে খুলে বললাম। তিনি সব কিছু শুনে তো অবাক হয়ে গেলেন। তিনি আমার বুদ্ধির প্রশংসা করলেন। তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি আমাকে কিছু বলতে যাবে, এমন সময় কে যেন হুট করে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি তো অবাক হয়ে গেলাম। বসা অবস্থাতে আমাকে জড়িয়ে ধরলো, তাও আবার কর্নেল স্যারের বাসায়, কর্নেল স্যারের সামনে। কে হতে পারে? কার এত বড় সাহস? আপনারা বুঝতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন কে জড়িয়ে ধরতে পারে। আমার সামনে পরীক্ষা, তো তাই গল্প লিখতে সময় লাগছে। কিছু মনে করবেন না, লেখকের কথা। আমি তো অবাক হয়ে বসে আছি, আর আমি মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, একটা মেয়েই আমাকে জড়িয়ে ধরেছে। মেয়েটার দিকে চোখ পড়তেই আমি তো অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো রিমি। রিমি আমাকে বলতে লাগলো, আপনার কিছু হয়নি তো? আপনার কিছু হলে আমি বাঁচতাম না। আমি জানি আপনি ঠিকই ফিরে আসবেন। আপনারা যারা রিমির কথা ভেবেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কে রিমির কথা ভেবেছিলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি তোর কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ আমার কিছু হলো নাকি সেও বাঁচবে না, আর আমার কিছু হলে তার সাথে রিমির বাঁচা মরার কি সম্পর্ক? হ্যাঁ, আমি একবার রিমির দিকে চোখ ভুলিয়ে নিলাম। দেখলাম রিমির সুন্দর একটা ভাব ছিল, কিন্তু এখন কেমন যেন একটা কালচে ভাব চলে এসছে। বুঝলাম না হঠাৎ করে এমন হলো, কিভাবে হলো। হুম, আমি বেঁচে আছি। জানেন, যখন জানতে পেরেছি আপনি আর বেঁচে নেই, তখন আমি কত কান্না করেছি। বলেই রিমি আমাকে জড়িয়ে ধরলো। আমি তো লজ্জায় পড়ে গেলাম। বাবারে বাবা, সামনে কলেজ স্যার বসে আছে, তো এখন আমি কি করব আপনারাই বলুন তো। এরই মাঝে আন্টি চলে এসেছেন চা নিয়ে। তিনি এসে এমন অবস্থা দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। এখন আমার কি করা উচিত আপনারাই বলুন। এমন অবস্থা দেখে কর্নেল স্যার ও আন্টি চলে গেলেন নিজেদের রুমে।
বুঝলাম তারা লজ্জা পেয়েছে আমার মতো। আমি তো লজ্জায় পুরো লাল হয়ে গেলাম। তারা চলে যাওয়ার পর আমি রিমিকে বললাম, আরে আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? কারণটা আপনি বুঝবেন না, আমার ইচ্ছে হয়েছে তাই। তো এতদিন কই ছিলে জানো, আমি তোমাকে কত ভালোবাসি। ধুর, আপনি এগুলো কি বলছেন? দেখুন, আপনার জন্য স্যার আমাকে অনেক খারাপ ভাববে। কেউ তোমাকে কিচ্ছু ভাববে না, বাবা মা সব কিছু জানে। এই যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এটা। রিমির কথা শুনে আমি তো ধপাস করে সোফায় বসে পড়ি, কারণ রিমি নাকি আমাকে ভালোবাসে। আর তার থেকে বড় কথা হলো আমিও নাকি রিমিকে ভালোবাসি। আপনারাই বলুন তো, এমন কথা শুনলে কি মাথা ঠিক থাকবে? আমি তো রিমির কথা শুনে অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। কি বলছে সে? হ্যাঁ, এগুলো এবার মনে হচ্ছে মেয়েটা আমাকে হার্ট অ্যাটাক করাবে, হার্ট অ্যাটাক করিয়ে মারবে। এমন কথা শুনলে যে কারোর হার্ট অ্যাটাক করার কথা। এই যে দেখুন, আপনি স্যারকে কি বলেছেন? আমি আপনাকে কখন বললাম যে আমি আপনাকে ভালোবাসি? তুমি বলনি তো কি হয়েছে, আমি তো বলেছি। এই কি তুমি তুমি করছেন? আমি আপনার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলেন। তুমি বলনি তো কি হয়েছে, আমি বলেছি তো। দেখো, আমাকে সম্মান শেখাতে আসবে না। আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবা মাকে আমি বলেছি বিয়ে করলে তোমাকেই করব। দেখুন, আমি এখন এইসব নিয়ে চিন্তা করছি না, প্লিজ। এখন এইসব নিয়ে কোনো কথা বা সিক্রেট করবেন না। আর আমি মালিয়াকে ভালোবাসি, আর মালিয়াও আমাকে অনেক ভালোবাসে। মিথ্যে বললাম মালিয়ার কথাটা, যদি রিমির হাত থেকে বাঁচা যায়, এই আর কি। তুমি মালিহা ম্যামকে ভালোবাসো আর সেও তোমাকে ভালোবাসে, তাই না? রিমি আমার কথা শুনে এইভাবে হাসছে কেন বুঝতে পারলাম না। ও বুঝে জানি তো যে আমি মিথ্যে কথা বলছি। এরপরও তাকে বললাম, এতে কোনো সন্দেহ আছে? আর এতে এত হাসির কি আছে? হাসির কিছু আছে নাকি? তুমি যে কথা বললে, হাসবো না তো কি করব, তুমিই বলো। আমি এমন কি বলেছি যে আপনি এত হাসছেন? আমার হাসির কারণটা তাহলে তুমি শোনো। তুমি মালিহা ম্যামকে ভালোবাসো, মালিহা ম্যামও তোমাকে ভালোবাসে, তাই তো? হুম। যদি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, তাহলে মালিহা ম্যাম বিয়ে করলো কেন বলো? কি, মালিয়া বিয়ে করেছে? হুম, যখন জানতে পারলো আপনি মারা গেছেন, তার কিছুদিন পরে তিনি বিয়ে করেছেন। ও আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ, আমি তো আপনাকে ভালোবাসি, তার কি হবে? সেসব নিয়ে পরে কথা হবে বলেই আমি সেখান থেকে চলে আসলাম। আসার আগে স্যারের কাছ থেকে আমার বাসার চাবিটা নিয়ে আসলাম। স্যারের কাছে আমার বাসার ডুপ্লিকেট চাবি ছিল। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। একদিক দিয়ে মনটা আমার ভালো, আবার অন্য দিক দিয়ে খারাপ। মালিয়া বিয়ে করে নিয়েছে, এই নিয়ে মনটা অনেক খারাপ হয়েছে। আর রিমি আমাকে ভালোবাসে এটা ভেবে আবার মনটা অনেক ভালো যাচ্ছে, ভালো হয়ে গেছে। কি আজব আমার মনটা, তাই না? হ্যাঁ, এখন আমার কি করা উচিত? রিমিকে কি আমি মেনে নেব? রিমিকে দেখতে অনেক সুন্দর, ভালোভাবে দেখলে রিমিকে সব দিক দিয়ে আমার সাথে মানাবে, পারফেক্ট জুটি। এসব ভাবতে হয়তো কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। বিকালে ঘুম থেকে উঠে আমি সোজা ক্যাম্পে চলে গেলাম। সেখানে গিয়ে তো আমাকে দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ তারা সবাই ভেবেই নিয়েছে যে আমি মারা গেছি। এরপর সবাই আমার সাথে কথা বললো, তাদের সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম। সন্ধ্যার দিকে কর্নেল স্যার আমাকে ডাক দিল তার বাসায় যাওয়ার জন্য। সেখানে গিয়ে আমি স্যারকে বলতে লাগলাম, স্যার আমাকে ডেকেছিলেন? টিপু, তোমাকে ডাক দিলাম। আচ্ছা টিপু, এখন তুমি ওদের ধরবে? স্যার এটা আবার বলা লাগে নাকি? এখন তো এই কেসটা সমাধান করা খুব সহজ হয়ে গেছে। আমি কিন্তু তোমাকে কোনো প্রকার হেল্প করতে পারবো না। সমস্যা নেই স্যার, আমি সব একাই করতে পারবো। সমস্যা নেই, তোমাকে আমি নতুন টিম দিয়ে দেব, তাদেরকে নিয়ে নিও। আর কাউকে বলবে না এইসব যে এই মিশনটা আবার শুরু করা হলো। এটা এখন সিক্রেটভাবে চালাও। আর হ্যাঁ, রিমি তোমাকে খুব ভালোবাসে, ওকে তুমি কষ্ট দিও না। ও আমার একমাত্র মেয়ে, এটা মনে রেখো। এই মিশনটা শেষ করো, তারপর আমি নিজে গিয়ে তোমার বাসায় কথা বলবো। ওকে স্যার। আর হ্যাঁ, আমার বাসায় যাবেন মানে? আমি সবই জানি, সবুজ আমাকে তোমার বিষয়ে সব কিছুই বলেছে। সো আমার থেকে আর কিছু লুকাবে না। ওকে স্যার। তারপর স্যারের সাথে কথা বলা শেষ করে আমি আমার বাসায় চলে আসলাম।
বাসায় আসার পর হঠাৎ করে আমার ফোনে একটা কল চলে আসে। নাম্বারটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ হলো নাম্বারটা হচ্ছে রিমি। আমি কলটা রিসিভ করলাম। বলেন। এই বলেন মানে কি? হ্যাঁ, আমাকে তুমি করে বলতে পারো না? দেখুন, আমি এখন ঘুমাবো, ফাজলামে বাদ দিয়ে কি বলুন বলেন, নাহলে ফোনটা রাখছি। বলছি আগামীকাল সকালে আমাকে নিয়ে ভার্সিটিতে যাবে। ওই ছেলেগুলো আবার আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। পারবো না, রাখলাম, বাই, আল্লাহ হাফেজ। দেখো, আমি যেটা বলছি সেটা করবে, আর না করলে বাবাকে আমি বলে দিব যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। দেখুন, আমাকে এসব ব্ল্যাকমেল করবেন না, ঠিক আছে? আমি এত কিছু জানি না। আগামীকাল তুমি আমাকে নিয়ে ভার্সিটিতে যাবে, ও নিয়ে আসবে, এটাই শেষ কথা। বলেই সে ফোনটা কেটে দিল। আমাকে কথা বলার কোনো সুযোগই দিল না। আমি তো কিচ্ছু বললাম না। ধুর, কি আর করার, কালকে রিমিকে নিয়ে যেতেই হবে, না হলে কর্নেল স্যারকে আমার নামে বিচার দেবে। কর্নেল স্যারকে আমি আবার খুব মানি, সম্মান করি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম রিমির বাসার সামনে। সেখানে গিয়ে আমি রিমিকে ফোন দিলাম। একটু পর সে চলে আসলো। সে কোনো কথা না বলে আমার বাইকের পেছনে উঠে বসলো। আমি তাকে নিয়ে চলে গেলাম ভার্সিটিতে। আমি গিয়ে রিমিকে যেই বাইক থেকে নামিয়ে দিয়ে চলে আসতে যাবো, এমন সময় রিমির বান্ধবীরা রিমিকে এসে বলতে লাগলো, কি রে রিমি, কেমন আছিস তুই? ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা সবাই তো ভালো আছি। তা আজকে কতদিন পর তুই ভার্সিটিতে আসলি, তোর কি মনে আছে? মনে আছে, প্রায় 2 মাস 10 দিন পর। আচ্ছা যাই হোক, ভাইয়া আপনি কেমন আছেন? আর এতদিন কই ছিলেন? ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমি একটু কাজে গিয়েছিলাম। তা ভাইয়া, আপনারা কবে বিয়ে করছেন? মানে বুঝলাম না তো। বলছি যে আপনি আর রিমি কবে বিয়ে করছেন? হিয়া, হচ্ছে কি এইসব? এতদিন পর আসলাম, তোরা আবার শুরু করলি? আচ্ছা চল, আজকে সবাই মিলে আড্ডা দিব। আপনারা আড্ডা দিন, আমি চলে গেলাম, আমার কাজ আছে অনেক। কাজ আছে মানে? আজকে সারাদিন তুমি আমার সাথে থাকবে, বুঝতে পারছো? আপনার সাথে থেকে আমার কি কাজ বলুন তো সেটা আগে। বেশি প্যাচাল না পেরে চলো আগে আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিই। সময় নেই, গেলাম। এই বলেই যেই আমি চলে আসতে যাবো, এমন সময় কোত্থেকে যেন মালিয়া আসলো। আমি পেছনে ঘুরতে যাব, ওর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। আমি কিছু না বলে তাকিয়ে আছি ওর দিকে। সে আমাকে দেখে বলতে লাগলো, টিপু, তুমি বেঁচে আছো? আরে আমার আবার কি হবে, আমি তো বেঁচেই আছি। আপনি কি ভেবেছিলেন মারা গেছি? তাহলে রিমি যে বলল তুমি নাকি একটা মিশনে গিয়ে মারা গেছো, তাহলে এখন কই থেকে আসলে তুমি? সেই সব আমি জানি না। আপনার খবর কি? আপনার হাজবেন্ড কই? সে তার অফিসে গেছে। ও, আজকে তো এবার 3 মাস আগে তো ও তো আমাকে ভালোবাসতেন, তাহলে হুট করে বিয়ে করলেন? ও সরি, আমাকে কেন ভালোবাসবেন? আমি তো আপনার জন্য আবদ্ধ ছিলাম। আমি তো আপনার জীবনে নরকে পরিণত করেছিলাম, তাই না? তাহলে আপনি কেন আমাকে ভালোবাসবেন? আজ থেকে 3 মাস আগে কেন আপনি আমাকে ভালোবাসার কথা বলেছিলেন আবার বলুন তো? ও, বুঝেছি, আপনার মতো লোভী মেয়েরা আর কী বা বলতে পারে। আচ্ছা, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এখন তো দেরি হবে, কারণ আমি যে এখন আসল কথাগুলো বলছি। আচ্ছা চলে যান, আল্লাহ হাফেজ। এরপর আমি রিমিকে বলি, রিমি আমিও চলে যাচ্ছি, সময় হলে তোমাকে নিতে আসবো। কথাটা বলেই আমি চলে আসি, কাউকে আর কোনো কথা বলতে না দিয়ে। আমি চলে আসলাম ক্যাম্পে, বাইক নিয়ে সোজা ক্যাম্পে। সেখানে এসে ফায়াজ স্যারের দেয়া একটা টিম নিয়ে কমিশনার আর ওই শফিককে ধরতে যাওয়ার প্ল্যান করতে রাখলাম। এবার ওদেরকে বোঝাবো যে দেশের সাথে বেইমানি করার ফল কি। সাথে স্যারকেও রেখেছি, স্যারকে দিয়ে আমরা কমিশনারকে নিয়ে আসতে পারবো। আমি বা অন্য কেউ কল করলে কমিশনার কখনো আসবে না এখন, কারণ কমিশনার জানে যে আমি মারা গেছি। যদি আমি কল করি তাহলে সে সন্দেহ করবে বা সব কিছু জেনে যাবে যে আমি মারা যাইনি, এখনো বেঁচে আছি। সেজন্য স্যারকে দিয়ে কল করিয়ে তাকে নিয়ে আসতে হবে। আমি সবাইকে নিজেদের কাজ বুঝিয়ে দিলাম, সবাইকে বলে দিলাম যে কিভাবে ওদেরকে ধরতে হবে। এবার আমি আর আমার টিম মেম্বাররা কেউই যাব না ওদের কাছে, এবার ওরাই আসবে আমাদের কাছে। সবাইকে আমার প্ল্যান মতো সব কিছু বুঝিয়ে দিলাম, কিভাবে কোন কাজ করলে ওরা আমাদের সাথে আসবে। আর আজকের এই মিশনের সময় ঠিক করলাম, কারণ বেশি দেরি করলে ওরা বুঝে যাবে বা জেনে যাবে যে আমি বেঁচে আছি, তাহলে ওরা অনেক সতর্ক হয়ে যাবে। সেজন্য আজকের দিনই এই মিশনটার কাজ শুরু করে দিলাম।
আজকে মিশনের সময় ঠিক করার কারণ হলো যে আমি বেঁচে আছি এটা যেন কেউ না জানে। আর যদি কিছুদিন পর ওদের ধরার প্ল্যান করি তাহলে সবাই জেনে যাবে আমি বেঁচে আছি, সবাই আমাকে চিনে ফেলবে, তাহলে সবাই পালিয়ে যাবে। সেজন্য এত তাড়াতাড়ি মিশনটা শুরু করতে যাচ্ছি। সারা দিন কেটে গেল। সন্ধ্যার সময় আমি ফায়াজ স্যারকে বললাম, স্যার আপনি এবার কমিশনারকে কল দিয়ে এই গোডাউনে আসতে বলুন। একটা গোডাউনের নাম বলে ফায়াজ স্যারকে বললাম, তাহলে বাকি সবাইকে এখানে ধরতে পারবো। আগে থেকেই একটা কথা বলে নিই, এই গল্পের সকল চরিত্র কাল্পনিক। টিপু, তুমি শিওর তো কমিশনের এই চোর কারবারির কাজের মূল হোতা? স্যার আমাকে বিশ্বাস করতে পারেন। ওকে, আমি বলছি। এরপর কমিশনারকে কল দিল স্যার। হ্যালো কমিশনার, কোথায় আছো তুমি? এই তো স্যার, বাসায় আছি, এইমাত্র অফিস থেকে আসলাম। ও আচ্ছা, তুমি একটু বিডি গোডাউনে চলে আসো তো। এখানে আমার সাথে কিছু ছেলের ব্যালের ঝগড়া হয়েছে, তুমি একটু আসো তো। ও আচ্ছা, আপনি দাঁড়ান, আমি পার্স নিয়ে আসছি। আরে না, এখানে আমার পার্সোনাল প্রবলেম হয়েছে, তুমি একাই আসো। ও ওকে স্যার, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। তারপর সবাই আমরা মিলে যে যার পজিশন নিয়ে রেডি হয়ে বসে আছি। এখন আমরা সবাই অপেক্ষা করছি কমিশনার আসার জন্য। কমিশনার আসার পর আসল খেলা শুরু হয়ে যাবে। আমার টিমের কিছু ছেলেকে মাতাল আর গুন্ডাদের মতো সাজিয়ে ফায়াজ স্যারকে ওদের কাছে একটা টেবিলে বসিয়ে রেখেছে। 20 মিনিট পরে কমিশনার তার পার্সোনাল গাড়ি নিয়ে চলে আসলো। সেই গাড়ি নিয়ে সোজা গোডাউনের ভিতরে ঢোকার সাথে সাথেই আমার টিমের দুজনকে গোডাউনের দরজা লাগিয়ে দিল। সে গাড়ি থেকে নেমে ফায়াজ স্যারের কাছে চলে গেল। কমিশনার স্যারের কাছে যেতে যেতে বলল, স্যার আমাকে এত আর্জেন্ট ডাকলেন কেন? এবার আমি পেছন থেকে বলে উঠলাম, কি খবর কমিশনার সাহেব, কেমন আছেন আপনি? আমার কথা শুনে কমিশনার পেছনে ঘুরে তাকালো। সে আমাকে দেখে তো অবাক হয়ে গেল, কারণ তার মুখ যে ছোট হয়ে গেল। সেটা দেখে আমি বুঝতে পারলাম তার মুখটা ভয়ে ছোট হয়ে গেছে। সে আমাকে দেখে বলতে লাগলো, স্যার আপনি কেমন আছেন? তোদের দোয়ায় ভালোই আছি। এখন বল, তোদের আমি কি করব? তুই যে আমাকে মেরেছিলি তার কি হবে? আর আমার টিম মেম্বারদেরকেও তো তুই মেরে এসিস। তোর সাথে এখন কি করা উচিত? হ্যাঁ, তুই নিজেই বল। মানে আপনার কথার তো কোনো মানেই বুঝতে পারলাম না। ওকে, বোঝাচ্ছি, তোর কিচ্ছু বোঝা লাগবে না, আমিই সব কিছু বোঝাচ্ছি। এরপর আমি সোজা কমিশনারের কাছে গিয়ে তার হাতের তালুতে একটা সবজি কাটার চাকু দিয়ে দিলাম একটা। সাথে সাথেই হাতের তালুটা কেটে গেল আর রক্ত বেরোতে লাগলো। এখন বোঝ কেমন লাগে। কিরে, এখন বুঝতে পারছিস সবকিছু? স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন আপনি আমার সাথে এমন করছেন? টিপু, কমিশনার মনে হয় ছিল না, ওটা অন্যজন হবে। স্যার আপনি একটু চুপ করেন। আমি জানি ওর মুখ কিভাবে খুলতে হয়, কিভাবে ওর মুখ থেকে কথা বের করতে হবে, এটা আমি খুব ভালো করেই জানি। আমি এবার কয়েকজনকে ওর হাত দুটো ধরতে বললাম। আমার কথা মতো আমার টিমের লোকজনরা এসে কমিশনারের হাত পা ধরে ফেলল। এবার কমিশনারের হাত পা নাড়াতে পারছে না। আমি কমিশনারের হাতে আর পায়ের মধ্যে কয়েকটা জায়গায় কেটে দিলাম। রক্ত বেরোতে লাগলো। সে চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে। আমি আমার পকেট থেকে রুমালটা বের করে কমিশনারের মুখে পরে দিলাম, যাতে করে তার মুখ থেকে কোনো প্রকার সাউন্ড বেরোতে না পারে। এরপর কমিশনার আর কোনো শব্দ বের করতে পারলো না মুখ দিয়ে। এবার আমি ওকে বলতে লাগলাম, কী হলো, এবার কি সব সত্যি স্বীকার করে নিবি, নাকি আমি আরও কিছুক্ষণ তোর উপর অত্যাচার চালাবো? কমিশনার চুপ করে আছে। বুঝতে পারলাম এবার ও কিচ্ছু বলবে না। তাই আমি এবার লবণ মরিচের গুঁড়ো একত্র করে মিশিয়ে কমিশনারের কাটা জায়গাগুলোতে দিতে লাগলাম। এবার তুমি কোথায় যাবে বাচ্চাধন? হ্যাঁ, সে এবার আর থাকতে পারলো না। এবার সে মাথা নাড়ালো। আমি মুখ থেকে রুমালটা বের করতে কমিশনার বলতে লাগলো, স্যার আমাকে এভাবে আর কষ্ট দেবেন না, আমি সেই দিন আপনাকে মেরেছিলাম। ওদের সাথে তোর কি সম্পর্ক সেটা আগে বল, তারপর বাকি সব কথা বলবি। আমি ওদের দলের লিডার, ওই এসআই শফিক হলো আমার ডান হাত। সে আমাকে সব ধরনের কাজে সাহায্য করে, আমি আর শফিক মিলে সব কাজ সামলাই। ওকে, এবার তোর দলের বাকি সবাইকে এখানে আসতে বল। আর শফিককে তো আসতে বলবি, ওর সাথে আমার কিছু হিসেব বাকি আছে। আমার কথা মতো কমিশনারের সকল লোকদেরকে ডাকতে লাগলো। সে কোনো প্রকার চালাকি করতে পারলো না, কারণ আমি সামনে ছিলাম আর আমার হাতে ছিল সেই ফল কাটার ছুরিটা। আমি বলেছিলাম যে বেশি টেলিভিরি করলে এখানে তোকে মেরে পুঁতে ফেলে দেব। সুন্দর মতো বল, তাহলে তোকে ভবিষ্যতে ছেড়ে দিতে পারি। এদিকে আমি ক্যাম্প থেকে আরও প্রায় 150 জন আর্মির সদস্যকে ডেকে নিয়ে এসে সবাইকে পজিশন বুঝিয়ে দিলাম।
150 জন সদস্যকে ডাকতে আমার বেশি একটা অসুবিধা হয়নি, কারণ এখানে কর্নেল স্যার নিজেই ছিলেন। ওনাকে বলার সাথে সাথে সব কিছু ম্যানেজ করে দিয়েছে। 150 জন আর্মি সদস্যকে ডাকার কারণ হচ্ছে যে যাতে করে ওরা আসতেই আমরা ওদেরকে ধরতে পারি। 2 ঘন্টা পর শফিক চলে আসলো। ওর সাথে প্রায় 60 থেকে 70 জন লোকও আসলো। তারাও গোডাউনের ভিতরে ঢোকার সাথে সাথেই বাইরে থেকে কিছু আর্মি সদস্যরা বাইরের গেট এবং গোডাউনের ভিতরের গেটটা বন্ধ করে দিল। এরপর গোডাউনের ভিতরে সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হলো। এবার আমি সোজা শফিকের সামনে এসে দাঁড়ালাম। শফিক তো আমাকে দেখে দৌড় দিতে গেল। সে পিছনে ফিরে যেই দৌড় দিতে যাবে তখন দেখলো গেট পেছন থেকে বন্ধ। তো শফিক সাহেব, কি খবর আপনার? হ্যাঁ, ভালো আছেন তো? এবার আপনি কোথায় যাবেন? স্যার আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ এবারের মতো মাফ করে দিন। আরে শফিক সাহেব, আপনাদের তো আমি বলেইছিলাম যে আমি বেঁচে থাকলে আপনাদের এমন মৃত্যু আমি দেব যেটা থেকে পুরো দেশ কাঁপবে। কথাটা কি আপনি এত সহজে ভুলে গেলেন? সরি শফিক সাহেব, আমি আপনাদের মতো মানুষকে মাফ করি না। এবার আর্মি রিমান্ডের জন্য তৈরি হয়ে যান আপনারা। বলেই আমি টেবিলের উপর শফিক সাহেবকে রাখলাম। কয়েকজন ওর হাত পা ধরে আছে। আমি শফিক সাহেবকে টেবিলের সাথে বাঁধতে বললাম। আমার কথা মতো সবাই কাজ করলো। এরপর আমি শফিক সাহেবের শার্ট খুলে ওকে হালকা করে ওর গায়ে কেটে দিলাম। তারপর কাটা জায়গায় আমি পকেট থেকে একটা বক্স বের করে সেখান থেকে কিছু লাল পিঁপড়ে বের করে শফিক সাহেবের গায়ে ছেড়ে দিলাম। আমি আগে থেকেই জেনেছিলাম যে আজকে এরকম একটা ঘটনা ঘটবে। ওদের ওদের আমাকে উচিত শিক্ষা দিতে হবে। সেজন্য আমি আগে থেকে সব কিছু ব্যবস্থা করে নিয়েছিলাম। পিঁপড়ে ছাড়ার সাথে সাথে পিঁপড়ে ওর কাজ শুরু করে দিল। শফিক তো চিল্লাতে লাগলো, এবার আরও বোঝ কীভাবে দেশের সাথে গাদ্দারি করলে কি হয়। আরও করবি এমন কাজ? হ্যাঁ, আমার টিমের বাকি সদস্যগুলো চোরা কারবারিদের দলের বাকি লোকগুলোকে পিটাতে শুরু করে দিল। ওদেরকে খালি গায়ে পিটানো হচ্ছে। এবার আমি কমিশনারের কাছে এসে কমিশনারের কাটা জায়গাতে বিলাই চিহ্ন লাগিয়ে দিলাম। এই বিলাই চিহ্নের নামটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে। আপনাদেরকে আমি সহজ ভাষায় বলে দিচ্ছি। এটা এমন একটা জিনিস যেটা শরীরের বা গায়ের ওপর ফেলে দিলে শরীরটা চুলকাতে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? সাথে সাথেই ওকে পাইকে শুরু করে দিল চিল্লাচিল্লি। ওদের এমন অবস্থা দেখে আমারও মন হলো না, তাই এবার আমি ওদেরকে উঠে দাঁড় করালাম। তারপর পিঠে ইচ্ছে মতো লাঠি দিয়ে পেটাতে লাগলাম। যেমন এই লাঠিতে সরিষার তেল মাখানো ছিল। এবার ওদের মুখ বেঁধে দিয়ে আবারও পিটাতে লাগলাম, যাতে কোনোভাবেই ওরা চিল্লাতে না পারে। মনের মতো শান্তি করে ওদেরকে পিটিয়ে নিলাম। আমাকে কেউ থামাতে আসছে না, কারণ ওদের ওপর সবারই ডাক আছে। ওরা কতজন আর্মি পুলিশ সদস্যদেরকে আটকে রেখেছে তার কোনো হিসাব নেই। আবার কতজনকে মেরে ফেলেছে এই সবেরও হিসাব নেই। আমিও মন মতো পিটিয়ে ওদেরকে গাড়িতে করে আমাদের আর্মি ক্যাম্পে নিয়ে চলে আসলাম। এরপর ওদেরকে আবার জিজ্ঞেস করলাম ওদের সকল কুকর্মের বিষয়ে, আর ওদের জিম্মিতে থাকা আমাদের আর্মি পুলিশ সদস্যদের কোথায় রেখেছে সেই সব বিষয়ে সব কিছু জেনে নিলাম, যাতে আমরা খুব সহজে ওদের জিম্মিতে থাকা আমাদের সদস্যগুলোকে ছাড়িয়ে আনতে পারি। আবার হাতে মার খেয়ে তারা সব কিছু বলে দিল। সে অনুযায়ী আবার টিমের সকল সদস্যগুলোকে পাঠিয়ে দিলাম ওদের জিম্মিতে থাকা লোকজনকে নিয়ে আসতে। এরপর ফাহাদ স্যারের সামনে সব কিছু ক্লিয়ার করলাম। সে তো সব কিছু নিজের চোখে থেকে অবাক হয়ে গেল। আমি স্যারের সাথে কথা বলে ওদেরকে জবানবন্দি ভিডিওটা করে নিলাম। ওদের পুরো টিমকে ধরিয়ে দিতে আমি আমার জীবনটাকে বাজি রেখেছিলাম, যার জন্য করে আমরা ওদেরকে ধরতে পেরেছি। আমার বুদ্ধি আর কাজকর্মের জন্য আমাকে বাংলাদেশের শ্রেষ্ঠ আর্মি মেডেল পুরস্কার অধিকার দেওয়া হয়। আমি সবুজ স্যার এখন বসে আছি ফেনীর ক্যান্টনমেন্টের ভিতরে। তিনি আমাকে বলতে লাগলেন, টিপো, এবার তুমি তোমার পরিবারের সাথে একটু সময় কাটাও। স্যার, আমি ওনাদের কাছে ফিরে যাব না। ওনারা আমার সাথে কেমন ব্যবহার করেছে সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আমি আপনাকে তো সবই বলেছি, তারপরও কেন স্যার আপনি এসব বলছেন? দেখ টিপো, আগে তারা বুঝতে পারেনি যে তুমি তাদের কাছে কি ছিলে, কিন্তু এখন ঠিকই বুঝতে পারবে। এখন তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসবে। তুমি এবার ওদের কাছে যাও। স্যার, আপনি যখন বলছেন তাহলে আপনিও চলুন আমার সাথে, ঘুরে আসি। আমার তো অনেক কাজ। তাহলে আমিও যাব না, আপনি চলুন আমার সাথে আমার বাড়িতে, তাহলে আমি যাব। ওকে চলো, আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসি। ওকে স্যার, চলুন। এরপর আমি আর সবুজ স্যার মিলে তার গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়ির সামনে এসে তো আমি অবাক, কারণ বাড়িটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। বাড়িতে নতুন করে রং করেছে, বাড়ির সামনে অনেকগুলো গাছ রয়েছে, তার উপর আবার বিভিন্ন ধরনের ফুলের গাছ। প্রায় একটা বাগান বাড়ির মতো দেখা যাচ্ছে। শহরের মধ্যে এরকম বাগান বাড়ি খুব কমই দেখা যায়। আমি গিয়ে
কলিং বেলটা চাপ দিলাম। আমার গায়ে আর্মি পোশাক পরা রয়েছে, আমার পেছনে কর্নেল স্যার দাঁড়িয়ে আছে। প্রায় 1 মিনিট পর একটা পিচ্ছি এসে দরজা খুলে দিল। বয়স হবে মনে হয় 2 বছর। সে বলতে লাগলো, কাকে চাই? আর আপনারা কে? মামুনি তুমি কে? আমি জিনিয়া, এটা আমার নানুর বাড়ি। ও আচ্ছা, তাহলে তোমার মায়ের নাম জান্নাত, তাই তো? হুম, কিন্তু আপনি কি করে জানলেন? আমি তোমার মামা হই আম্মু। বলেই জিনিয়াকে কোলে নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখতে পেলাম বাবা মা বসে গল্প করছে আর জান্নাত চা নিয়ে আসছে। আমাকে দেখে জান্নাত চায়ের ট্রেটা ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। জান্নাতকে লক্ষ্য করে বাবা মাও আমার দিকে তাকালো। বাবা মা তো আমাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত আমাকে বলতে লাগলো, ভাইয়া কেমন আছিস তুই? আর এতদিন তুই কোথায় ছিলি? আমি ভালো আছি, আর তুই কেমন আছিস? আর আমি বাইরে ছিলাম রে এতদিন। আমিও ভালো আছি। আর আমাকে মিথ্যে বলতে হবে না, বাবা মা আমাকে সবই বলেছে। ও ভালো তো। তো তোর মেয়ে তো দেখতে সেই কিউট, মাশাআল্লাহ তোর মতোই হয়েছে। তোর সাথে ইনি কে? আর তোর গায়ে আর্মি ড্রেস কেন? আমার সাথে ইনি হলেন কর্নেল সবুজ স্যার। ইনি একজন আর্মির কর্নেল আর আমি হলাম একজন ক্যাপ্টেন। ও আচ্ছা। ভাইয়া, বাবা মার সাথে কথা বলবি না? স্যার আর আমাকে একটু চা দে, আমরা চা খেয়ে চলে যাব। কথা ঘোরালি কেন? আমি এখন এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। বেশি কথা বলে এখনই চলে যাব, বলে দিলাম। সোফায় এসে বস, আমি চা নিয়ে আসছি। এরপর জান্নাত আমাদের জন্য চা আনতে গেল। এবার বাবা মা আমাকে বলতে লাগলো, বাবা টিপু, আমাদেরকে তুই মাফ করে দে, আমরা তখন বুঝতে পারিনি। আরে আপনারা আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনারা কি করেছেন যার জন্য আমার কাছে মাপ চাচ্ছেন? আপনাদের মাপ না, ধন্যবাদ দিতে হবে, কারণ আপনাদের জন্য আজকে আমি একজন আর্মির ক্যাপ্টেন হয়েছি। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। আমাকে তুই মাফ করে দে বাবা, আমি তোকে কত অপমান করেছি, মেরেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি কথাটা বললাম। আমার সাথে বেশি কথা বললে আমি এখনই চলে যাব। বাবা, আমরা তোর বাবা মা, আমাদের তুই মাফ করে দে, তখন আমরা আমাদের মান সম্মান। না না বাবা, আমরা তোর সাথে কোনো কথা বলবো না, তুই প্লিজ তাও চলে যাস না। টিপু, তোমার বাবা মা তাদের ভুলের জন্য অনুতপ্ত, তাদের মাফ করে দাও। স্যার আপনিও? স্যার আজকে আপনার জন্য আমি সব কিছু মেনে নিলাম, না হলে মেনে নিতাম না। এরপর আমি বাবা মায়ের সাথে কথা বললাম। কি করবো বলুন, মা বাবা তো, রাগ করে থাকতে পারি না। হাজার হোক বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আমি সব কিছু ভুলে তাদেরকে আপন করে নিলাম। আমি সবার সাথে কথা বলতে লাগলাম। সবুজ স্যারও চা খেয়ে চলে গেলেন। মা বাবা আমাকে জড়িয়ে ধরলো। বাবা মা এবার আমাকে জান্নাতের শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিলেন। বলে রাখি, জান্নাত এখানে ঘুরতে আসছিল, সেজন্য ওদের সকল পরিবার এখানে এসেছিল। কয়েকদিন পর ফাহাদ স্যার ও আন্টি রিমি সহ আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বলে ফাহাদ স্যার আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করলো। আমিও বিয়েতে অমত করিনি, কারণ মালিহার জন্য তো আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। রিমি দেখতে শুনতে সব দিক দিয়ে অনেক ভালো, আচার আচরণ ব্যবহার ও সব দিক দিয়ে আমার বেশ ভালোই লাগে। ওকে বউ হিসেবে যে কেউই পেতে চাইবে, সেজন্য আমিও অমত করিনি বিয়েতে। ওর মতো মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে, যে কেউ। তার কিছুদিন পর আমার আর রিমির বিয়ে হয়ে গেল। আজ আমার আর রিমির বাসর রাত। বাসর রাতে যে কি হয় তা আপনাদেরকে না বলাই ভালো, কারণ আমার বন্ধুদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা কেউই ভালো উত্তর দেয়নি, তাই আপনাদেরকেও নাই বলি। আর যাই হোক, এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। মনে খুব ভয় হচ্ছে, এই প্রথম বাসর ঘরে যাচ্ছি। অতঃপর ভয়কে জয় করে ঢুকলাম বাসর ঘরে। দেখলাম রিমি একটা বড় ঘোমটা দিয়ে বসে আছে। সে আমাকে দেখে আমার কাছে এসে পায়ে হাত দিয়ে সালাম করে নিল। এরপর আমি তাকে উঠিয়ে দুইজনে মিলে চলে গেলাম অজু করতে। এরপর দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তারপর দুজনে খাটের উপরে গিয়ে বসলাম। আমি রিমির গালে হালকা করে একটা কিস করলাম। তারপর বাকিটা ইতিহাস। থাক আর বলবো না, শরম করে। 2 মাস পর আমি অফিস শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ করে রিমি কল দিল। হ্যালো। তুমি বাড়িতে ফিরছো তো? হুম। আচ্ছা শোনো, আসার সময় মনে করে মিষ্টি নিয়ে আসবে। কেন? খেতে মন চাইছে তাই। ও। তারপর রিমি ফোনটা কেটে দিল। আমাকে আর কিছু বলার সুযোগই দিল না। আচ্ছা যাই হোক, আমাকে যেহেতু বলেছে তাই নিয়ে যাই। বাড়ি ফিরে আমি মাকে বললাম, মা কি হয়েছে?
মিষ্টি আনতে বললে যে? তুই বাবা হতে চলেছিস তাই। এই কথা শুনে আমি খুশিতে আত্মহারা। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে রিমিকে বললাম, মা যেটা বলেছে সেটা সত্যি? হুম। তারপর আমি রিমির কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিলাম। আপনারা সবাই আমার আর রিমির জন্য দোয়া করবেন। আমি আর আমার বেবিটার জন্য যেন সুস্থভাবে দুনিয়াতে আসতে পারে, আর রিমি যেন প্রত্যেক সময় সুস্থ থাকতে পারে, এই জন্য দোয়া করবেন। বাচ্চা হতে আরও অনেক দেরি, তাই আর গল্পটা বাড়ালাম না, এখানেই শেষ করে দিলাম।